স্থবির ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গতি ফেরানোর চেষ্টা পাকিস্তানের। হরমুজে বিশেষ টোল আদায়ের ঘোষণা তেহরানের। ট্রাম্পের চীন সফরের রেশ না কাটতে বেইজিং সফরের ঘোষণা পুতিনের। পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে কূটনৈতিক শক্তি প্রদর্শন। ট্রাম্পের বেইজিং সফর ঘিরে নতুন করে উত্তপ্ত তাইওয়ান ইস্যু। নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বলে দাবি তাইওয়ানের। থাইল্যান্ডে ট্রেন ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে বহু হতাহত। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে থাইল্যান্ড পুলিশ। এবং মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠালো ভেনেজুয়েলা। ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে বন্দি বিনিময়ে নতুন দৃষ্টান্ত। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। স্থবির হয়ে পড়া ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় গতি ফেরাতে কূটনৈতিক মধ্যস্থতা জোরদার করেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির মধ্যেই আজ তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এদিকে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিশেষ টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। অনুমতি পেতে ইরানের সাথে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশগুলো। আজহার স্বপ্নিলের রিপোর্ট। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে থমকে থাকা শান্তি আলোচনায় ফের গতি ফেরাতে এবার তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। শনিবার ইসলামাবাদ থেকে বিশেষ বিমানে তিনি ইরানের রাজধানীতে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি। আঞ্চলিক শান্তির প্রতিষ্ঠা এবং দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে ইসলামাবাদের এই শীর্ষ কূটনৈতিক প্রয়াস। আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত মাসেও পাকিস্তানের উদ্যোগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় এবার তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসছে পাকিস্তান। তবে আলোচনার টেবিলে বসার এই আহ্বানের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানের সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে। একই সঙ্গে নতুন সামরিক অভিযানেরও ছক তৈরি করে রেখেছে ওয়াশিংটন। পাল্টা জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন, তেহরানের দেয়া 14 দফার প্রস্তাব মেনে নেওয়া ছাড়া ওয়াশিংটনের সামনে অন্য কোনো পথ খোলা নেই। এদিকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব অর্থনীতিকে চাপ বাড়াচ্ছে ইরান। এখন থেকে এই জলপথ ব্যবহারে বিশেষ টোল আদায়ের ঘোষণা দিয়েছে তেহরান। বাণিজ্য সচল রাখতে ইউরোপীয় দেশগুলোও এখন ইরানের সঙ্গে আলোচনা করছে। তবে তীব্র অর্থনৈতিক চাপ আর সামরিক হুমকির মুখে দাঁড়িয়ে পাকিস্তানের এই কূটনৈতিক প্রয়াস কতটা সফল হয় এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নিল, RTV। ধীরে ধীরে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির ক্ষমতার ভরকেন্দ্র। ওয়াশিংটনের দাপটকে চ্যালেঞ্জ ছুড়ে এখন নতুন মেরুকরণের কেন্দ্রে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের রেশ কাটতে না কাটতেই ক্রেমলিন জানালো পুতিনের বেইজিং সফরের খবর। পরাশক্তিগুলোর এই ত্রিমুখী ক্ষমতার লড়াই আর নতুন বিশ্ব ব্যবস্থার নেপথ্যে নীল নকশা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। ওয়াশিংটনের ক্ষমতার দাপট কি তবে সত্যি ফিকে হয়ে যাচ্ছে? বিশ্ব রাজনীতির কেন্দ্র কি ধীরে ধীরে সরছে বেইজিং এর দিকে? একসময় যেখানে হোয়াইট হাউসের সিদ্ধান্তই কেঁপে উঠত পুরো বিশ্ব, আজ সেখানে আমেরিকার প্রেসিডেন্টকেই যেতে হচ্ছে চীনের দরজায়। আর ঠিক সেই মুহূর্তে ক্রেমলিন থেকে এলো এমন এক ঘোষণা যা নতুন করে আলোচনায় এনে দিয়েছে বিশ্ব রাজনীতির মেরুকরণকে। ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের রেশ কাটতে না কাটতেই ঘোষণা করা হয়েছে চীন সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই কূটনৈতিক কাকতালীয় ঘটনা, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক নতুন বিশ্ব ব্যবস্থার নীল নকশা? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সফরের সময় পুতিনের সফর ঘোষণা আসা মোটেই সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি হিসাব কষা ভূরাজনৈতিক বার্তা। কারণ বহু বছর ধরেই আমেরিকা চেষ্টা করছে রাশিয়া ও চীনকে আলাদা রাখতে, কিন্তু বাস্তবতা এখন উল্টো। ইউক্রেন যুদ্ধ, পশ্চিমা নিষেধাজ্ঞা, ইরান সংকট এবং তাইওয়ান ইস্যু সবকিছু মিলিয়ে মস্কো ও বেইজিং যেন আরও কাছাকাছি চলে এসেছে। আর সেই বাস্তবতাই এখন ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা।
একটা সময় ছিল বিশ্বের বড় নেতারা হোয়াইট হাউসের আমন্ত্রণকে সবচেয়ে বড় কূটনৈতিক স্বীকৃতি মনে করতেন, কিন্তু এখন দৃশ্যপট বদলে গেছে। ট্রাম্প নিজেই বেইজিং সফরকে ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন এবং শি জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হলো ট্রাম্প যখন বেইজিংয়ে অবস্থান করছেন ঠিক তখনই পুতিনের সফরের প্রস্তুতির ঘোষণা দিয়েছে ক্রেমলিন। রাজনৈতিক পর্যবেক্ষকরা এটিকে সরাসরি কূটনৈতিক শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন, কারণ এটি বিশ্বকে দেখিয়ে দিচ্ছে চীনের সবচেয়ে নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার এখন রাশিয়া। পশ্চিমা নিষেধাজ্ঞা, ন্যাটোর চাপ কিংবা আমেরিকার সামরিক অবস্থান কোনো কিছুই এই দুই দেশকে দূরে সরাতে পারেনি। রয়টার্সের তথ্য অনুযায়ী গত কয়েক বছরে শি জিনপিং ও পুতিনের মধ্যে 40 বারেরও বেশি বৈঠক হয়েছে। মাত্র কয়েক মাস আগেও পুতিন বেইজিং সফর করেছেন। তাহলে আবার এত দ্রুত সফরের প্রয়োজন কেন? বিশ্লেষকদের মতে এর পেছনে মূল কারণ হচ্ছে নতুন বৈশ্বিক শক্তির ভারসাম্য তৈরি করা। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে চীন রাশিয়া জোট এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যাকে উপেক্ষা করা আমেরিকার পক্ষেও কঠিন। এক দশক আগেও চীনকে শুধু বিশ্বের কারখানা বলা হতো, কিন্তু এখন সেই চীন নিজেকে তুলে ধরেছে কিংমেকার হিসেবে। ইরান সৌদি সম্পর্ক পুনরুস্থাপন থেকে শুরু করে রাশিয়ার সাথে কৌশলগত সমন্বয় সবখানেই চীন নিজের প্রভাব বিস্তার করছে। আর এ কারণেই ট্রাম্পের মতো কট্টরপন্থী মার্কিন নেতাকেও এখন বেইজিংয়ের সাথে সম্পর্ক রক্ষায় নমনীয় হতে হচ্ছে। বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, চীন কি সত্যি নতুন মেরুকরণের কেন্দ্র হয়ে উঠছে? একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া, দুই পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে বেইজিং কি নিজেকে বিশ্বের নতুন শক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চলছে, নাকি এই ত্রিমুখী ক্ষমতার লড়াই শেষ পর্যন্ত নতুন কোনো সংঘাতের জন্ম দেবে? সামিউল শিহাব, RTV। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পর নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে তাইওয়ান ইস্যু। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রকে তাইওয়ানকে সমর্থন না দেওয়ার আহ্বান জানানোর পর নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বলে দাবি পুনর্ব্যক্ত করেছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তাইওয়ান কখনোই গণপ্রজাতন্ত্রী চীনের অধীন ছিল না। একই সঙ্গে তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রি নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। ট্রাম্প জানিয়েছেন এই বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়ছে, যা পুরো এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। জন্মহার বাড়াতে ভারতের অন্ধ্রপ্রদেশে বড় ঘোষণা দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানান, এখন থেকে কোনো পরিবারে তৃতীয় সন্তান জন্ম নিলে 30,000 টাকা এবং চতুর্থ সন্তান হলে 40,000 টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারের দাবি, অন্ধ্রপ্রদেশে জন্মহার দ্রুত কমে যাচ্ছে। বর্তমানে রাজ্যটিতে জন্মহার নেমে এসেছে 1.5-এ, অথচ জনসংখ্যার হার স্থিতিশীল রাখতে প্রয়োজন অন্তত 2.1% মানুষ। সে কারণেই মানুষকে আরও সন্তান নিতে উৎসাহ দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে জন্মহার কমে গেলে ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যাবে এবং প্রবীণ মানুষের সংখ্যা দ্রুত বাড়বে। এদিকে রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে, কারণ আগামী দিনে ভারতের লোকসভা আসন পুনর্বিন্যাস হলে জনসংখ্যা বেশি থাকা উত্তর ভারতের রাজ্যগুলো রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হতে পারে। বিপরীতে দক্ষিণ ভারতের যেসব রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হয়েছে তাদের রাজনৈতিক গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয় রাজধানী এক্সপ্রেস। চলন্ত ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় হঠাৎ আগুন লাগলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের লাগেজ ও প্রহরী কামরাতেও ছড়িয়ে যায়। রেললাইনের কাছে থাকা গাছপালাতেও আগুন ধরে যায়। রেল সূত্রে জানা যায়, কেরালার তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে রবিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের বিক্রমগড় আলোট এবং লুনি রিছা স্টেশনের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় কামরায় প্রায় 68 জন যাত্রী ছিলেন। রেল কর্তৃপক্ষের দাবি, দ্রুত যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। আগুন লাগা দুটি কামরা ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয় এবং বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়। ঠিক কী কারণে আগুনের এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। থাইল্যান্ডে ট্রেন ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে 8 জন নিহত হয়েছে।
এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 25 জন। শনিবার রাজধানীর ব্যাংককের একটি রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা জানায়, ট্রেনের ধাক্কায় বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা আশেপাশের অন্যান্য যানবাহনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মী দল। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভিতর থেকে আহতদের বের করেন দমকল কর্মীরা। ভয়াবহ এই দুর্ঘটনার পেছনে কারণ জানতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে থাইল্যান্ড পুলিশ। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। দেশটিতে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ৩ শতাধিক মানুষ আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এবার ছড়ানো বিশেষ ধরনের ইবোলার কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। ভাইরাসটি দ্রুত উগান্ডায় ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিকিৎসা সেবী সংস্থা MSF জরুরি সহায়তা পাঠাচ্ছে। তবে আক্রান্ত এলাকাগুলোর দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা ও যোগাযোগ সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের এক প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, নিহত সেনা ক্যাপ্টেন মাউজ রেকানাতি গোলানি ব্রিগেডের 12 নম্বর ব্যাটালিয়নের দায়িত্বে ছিলেন। শুক্রবারের এই হামলায় 24 বছর বয়সী ওই কর্মকর্তা প্রাণ হারান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী মাসে তার বিয়ে হওয়ার কথা ছিল। গত মাসে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত 7 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে দুই পক্ষের উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাদ নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে হামাস। সংগঠনটি জানিয়েছে, হামলায় তার স্ত্রী ও 19 বছর বয়সী মেয়েও নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গাজা নগরীতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এই শীর্ষ হামাস নেতাকে হত্যা করা হয়েছে। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় নিহত হামাসের সবচেয়ে উচ্চপদস্থ নেতা তিনি। নাকবা দিবসের ৭৮তম বার্ষিকীতে চালানো এই হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পুরো ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও ব্যবসায়ী অ্যালেক্স সাবকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভেনেজুয়েলার অভিবাসন সংস্থা। মার্কিন আইন প্রয়োগকারী সূত্র জানিয়েছে, কারাকাসে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এর আগে 2020 সালে কেপ ভার্দেতে গ্রেফতার হয়ে তিনি যুক্তরাষ্ট্রে আটক ছিলেন এবং পরে বন্দি বিনিময় চুক্তির আওতায় 2023 সালে মুক্তি পান। এবার তাকে ফের যুক্তরাষ্ট্রে পাঠানোকে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে আইন প্রয়োগে সহযোগিতার নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, মাদুরোর বিরুদ্ধে অর্থ পাচার ও মাদক সন্ত্রাসবাদের অভিযোগ আরও শক্তিশালী করতে সাবের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তার এই প্রত্যাবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভিয়েতনাম যুদ্ধের পর এটি সবচেয়ে দীর্ঘ মোতায়েন হিসেবে বিবেচিত হচ্ছে। নরফোকে ফিরে আসার সময় প্রায় 4500 নাবিককে তাদের পরিবার আবেগঘনভাবে স্বাগত জানায়। এই মিশনকে অসাধারণ বলে দাবি করেছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। দীর্ঘ সময় সমুদ্রে থাকা এবং আগুন ও যান্ত্রিক সমস্যার মধ্যেও ক্রুদের দায়িত্বশীলতার প্রশংসা করেন তিনি। দর্শক, আজকে সংবাদ শেষ করছি চীনের মোটরসাইকেল মেলার খবর দিয়ে। বিশ্ব মোটরসাইকেল শিল্পে প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করতে চীনের ফুজো শহরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মোটরসাইকেল ও যন্ত্রাংশ মেলা। সমুদ্রপথে সংযোগ, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা প্রতিপাদ্যে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ী ও প্রযুক্তি প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের স্মার্ট ইলেকট্রনিক মোটরসাইকেল থেকে শুরু করে অত্যাধুনিক ব্যাটারি ও স্মার্ট কন্ট্রোল প্রযুক্তির প্রদর্শনীতে জমে ওঠে আন্তর্জাতিক বাণিজ্য ও উদ্ভাবনের এই মিলন মেলা। চীন প্রতিনিধি কাউসার ইসলামের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চীনের ফুজো শহরে অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল ও যন্ত্রাংশ শিল্পের আন্তর্জাতিক মহামেলা। সমুদ্রপথে সংযোগ, বৈশ্বিক বাজারে নতুন সম্ভাবনা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে 91তম জাতীয় মোটরসাইকেল ও যন্ত্রাংশ প্রদর্শনী মেলাটি অনুষ্ঠিত হয়। ফুজো হাইশি আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত 3 দিন ব্যাপী এই মেলায় অংশ নেয় চীনের বিভিন্ন প্রদেশ থেকে আগত 1005 শতাধিক মোটরসাইকেল ও যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এছাড়া এবারের আয়োজনে অংশগ্রহণ করে 50,000-এর বেশি পেশাদার ব্যবসায়ী। চীনের মোটরসাইকেল শিল্পের অন্যতম বৃহৎ এই আয়োজন ঘিরে প্রযুক্তি, বাণিজ্য ও উদ্ভাবনের এক মিলন মেলায় পরিণত হয় পুরো প্রদর্শনী এলাকা।
যেখানে প্রদর্শিত হয় নতুন প্রজন্মের স্মার্ট ইলেকট্রিক মোটরসাইকেল, উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি, উন্নত মোটর কন্ট্রোল সিস্টেম, রেসিং চেইন, স্মার্ট অ্যান্টি থেফট প্রযুক্তি এবং বহনযোগ্য চার্জিং ডিভাইস। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি এবারের মেলার মূল আকর্ষণ। প্রদর্শনীতে চীনের শীর্ষ মোটরসাইকেল ব্র্যান্ডগুলোর পাশাপাশি যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বাধুনিক প্রযুক্তি তুলে ধরেছে। বিশেষ করে বৈদ্যুতিক মোটরসাইকেলের বাজার সম্প্রসারণকে সামনে রেখে উন্নত ব্যাটারি প্রযুক্তি ও স্মার্ট কন্ট্রোল সিস্টেম ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এদিকে মেলায় দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বৈদ্যুতিক মোটরসাইকেলের টেস্ট রাইড, নিরাপদ ড্রাইভিং অভিজ্ঞতা এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনের বিশেষ আয়োজন। বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে মেলায় চীনা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়, যেখানে অংশ নেয় বাংলাদেশ, মেক্সিকো, রাশিয়া, কানাডা, ভারত, পাকিস্তান, মিশর, তুরস্ক, উজবেকিস্তান সহ ৮০টিরও বেশি দেশের ক্রেতা ও ব্যবসায়ী প্রতিনিধি। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।